আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কোনো ভূমিকা ছাড়াই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তবে শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি খালিদ সাইফুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরুতেই বলে রাখি আমাদের ক্লাসটা আজকে একটু দীর্ঘ হবে। এই দীর্ঘ হওয়ার পেছনে কারণ রয়েছে, কারণ আমরা আজকে প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড এবং গ্রামার সূক্ষ্মভাবে ভেঙে ভেঙে পড়ব। দেখো, তোমাদের এসএসসি লেভেলটাই কিন্তু শেষ না, এরপরে এইচএসসির পরে তোমাদের মেন বা চ্যালেঞ্জিং সময়টা কিন্তু চলে আসে। তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, মেডিকেলে বুয়েটে চান্স পেতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, অনেক বড় বড় জায়গায় যেতে হবে, তাই না? তো প্রস্তুতিটা কিন্তু এখন থেকে নিতে হবে। আমি তোমাদের এইচএসসি লেভেলের ভাইয়াপুদেরকে পড়িয়ে থাকি, তো তারা এসএসসি লেভেলে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, ভালোভাবে পড়াশোনা না করার কারণে অনেক সময় হতাশায় ভোগে। তো আমি চাই না এটা তোমাদের ক্ষেত্রে হোক। তো তোমরা যদি আমার গাইডলাইন এবং আমি যেভাবে বলি সেভাবে যদি পড়াশোনা করো, তাহলে অনেক ভালো কিছু করতে পারবা। তো চলো আর কথা না বাড়াই, আমরা পড়তে পড়তে বাকি কথা বলবো। তো চলো, আমাদের যে প্যাসেজটা রয়েছে তোমাদের ইউনিট অন এবং লেসন অন মিস্টার মতি, আমরা সেটা এখন পড়বো। তো সব থেকে সহজে পড়বো। তো গল্প যেটা রয়েছে আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, আমিন। আমিন এটা একটা ছেলের নাম। আমিন হয় 17, মানে আমিনের বয়স 17 বছর। ধরো আমি বললাম যে হি ইজ 13, তার মানে হচ্ছে তার বয়স 13 বছর। হ্যাঁ, হি ইজ 7, তার মানে হচ্ছে তার বয়স 7 বছর, এরকম বলা যায়। ঠিক আছে, তো এখানে সেটাই হয়েছে যে আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর। ওয়েন, যখন, দ্য ওয়ার মানে যুদ্ধ, ব্রেকস আউট। দেখো ব্রেক আউট এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব। আমি যদি বানানটা লিখি, ফ্রেজাল ভার্ব। এখন তোমরা বলতে পারো যে ভাই ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? এটা তোমাদের অ্যাডমিশনে আসবে যখন তোমরা মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েটে পরীক্ষা দিবা। তো দেখো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? যখন একটা ভার্ব এবং প্রিপজিশন পাশাপাশি বসে শাব্দিক অর্থ না দিয়ে বিপরীত অর্থাৎ অন্য কোনো অর্থ দেয়, সেক্ষেত্রে সেটাকে বলে ফ্রেজাল ভার্ব। আমি উদাহরণ দিচ্ছি, দেখো যখন আমি বললাম লুক, লুক মানে কি দেখা, তাই না? আমি এরপর বললাম লুক আফটার, লুক আফটার। আচ্ছা, লুক মানে দেখা, আফটার মানে পরে, তাহলে কি অর্থ হবে পরে দেখা? না, এটার অর্থ কি হবে? দেখাশোনা করা। এটার অর্থ কি? দেখাশোনা করা। তাহলে কিন্তু ভিন্ন কোনো একটা অর্থ দিচ্ছে, শাব্দিক অর্থ কিন্তু দিচ্ছে না। লুক আফটার মানে দেখাশোনা করা। আবার আমি লুকের পরে যদি বলি ফর, লুক ফর, তাহলে লুক মানে দেখা আর ফর মানে হচ্ছে জন্যে, তাহলে জন্যে দেখা না। লুক ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজা। ঠিক আছে, তো এরকম ভিন্ন অর্থ দিবে। তো এখানে সেটাই হয়েছে, ব্রেক আউট। ব্রেক মানে ভাঙা, আউট মানে বাহিরে, এরকম কিছু না। ব্রেক আউট শব্দের অর্থ হচ্ছে তোমার শুরু হওয়া, কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো আগুন, কোনো রোগ ব্যাধি, ঠিক আছে, এগুলো শুরু হওয়া। এখন এই ব্রেক আউট যে ফ্রেজাল ভার্বটা রয়েছে, এটা ডিফারেন্ট মিনিং রয়েছে। এই ডিফারেন্ট মিনিংগুলো আমাদের শিখতে হবে। তোমাদের এটা স্পোকেন ইংলিশে লাগবে, রিটেন ইংলিশে লাগবে, সামনে যখন তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিবা, এক্সাম দিবা, তখন এগুলো তোমাদের লাগবে। এখন থেকে শিখে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এখন দেখি। দেখো ব্রেকআউটের যে মিনিংগুলো রয়েছে আমরা একটু দেখি। সবগুলো উদাহরণ আমরা দেখবো না, আমি জাস্ট একটা করে তোমাদের দেখিয়ে দিব, সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, শুরুতেই বলে রাখি, এই যে ইংলিশ ফার্স্ট পেপার যে প্যাসেজটা পড়ছো, এটা সহ প্রত্যেকটা প্যাসেজেরই আমার নোট শিট রয়েছে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম সহ, বাংলা অর্থ সহ। তোমরা যদি সেটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবা, বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে নক দিবা, তাহলে পেয়ে যাবা। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে তোমার এসএসসি সিআরডিএমই এসএসসি পায়োনিয়ার। ওকে, তো ওই পেজে একটু সার্চ দিয়ে তোমরা খুঁজে নিবা, অথবা কমেন্ট করে জানাবা যে পেজটা পাচ্ছি না, যেহেতু আমাদের নতুন চ্যানেল, পেজটা পাচ্ছি না, তো আমরা তোমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো বললে আমি তোমাদের নোটশিটগুলো দিয়ে দিব, বা দায়িত্বরত যিনি আছেন দিয়ে দিবেন। তো দেখো ব্রেক আউট এক নম্বর অর্থ হচ্ছে হঠাৎ, হঠাৎ শুরু হওয়া, মানে কোনো কিছু হঠাৎ শুরু হওয়া, যেমন যুদ্ধ, আগুন, রোগ, দাঙ্গা, এগুলো হঠাৎ শুরু হওয়া। যেমন এখানে তুমি দেখো যে আ ওয়ার, একটা যুদ্ধ, ব্রোক আউট, ব্রেক ভার্বের 2 নং ফর্ম হচ্ছে তোমার ব্রোক, হ্যাঁ, 3 নং ফর্ম হচ্ছে তোমার ব্রোকেন। ঠিক আছে কিনা? তো এখানে ভার্বের 2 নং ফর্মটা ব্যবহৃত হয়েছে পাস্ট মিনিং করার জন্য। সো আওয়ার, একটা যুদ্ধ, ব্রোক আউট মানে হঠাৎ শুরু হলো, হ্যাঁ, বিটুইন মধ্যে, দ্য টু কান্ট্রিজ, দুইটা দেশের মধ্যে একটা যুদ্ধ হঠাৎ শুরু হলো।
হ্যাঁ, আবার দেখো দ্বিতীয় মিনিং দেখো, জেল বা বন্দিত্ব থেকে পালিয়ে যাওয়া। ব্রেকআউটের সেকেন্ড মিনিং হচ্ছে জেল বা বন্দিত্ব থেকে পালিয়ে যাওয়া। যেমন কি দ্য প্রিজনার্স মানে কয়েদিরা বা বন্দিরা ব্রোক আউট অফ জেল মানে জেল থেকে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এরকম অর্থ হবে। আর দ্য থার্ড মিনিং এই যে হঠাৎ ঝগড়া বা মারামারি শুরু হওয়া। ঠিক আছে, কি আ ফাইট একটা মারামারি। ব্রোক আউট মানে হঠাৎ শুরু হলো, আমাং মধ্যে দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মারামারি হঠাৎ শুরু হলো। ঠিক আছে, পরেরটা এই যে ভায়োলেন্স ব্রোক আউট মানে সহিংসতা শুরু হলো হঠাৎ আফটার দ্য ম্যাচের পরে, মানে কোন একটা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের পরে হঠাৎ করে সহিংসতা শুরু হলো বা ছড়িয়ে পড়লো। ঠিক আছে, এরকম অর্থ হবে। তো ব্রেকআউটের কিন্তু আমরা 3টা মিনিং দেখলাম। তোমরা হচ্ছে 3টা মিনিং তো পড়বা, এক্সাম্পল গুলো পড়বা, নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে বিষয়গুলো। ঠিক আছে, না হলে আবার পরে ভুলে যেতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের যে হঠাৎ শুরু হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে যখন দ্য ওয়ার মানে যুদ্ধ ব্রেকস আউট হঠাৎ শুরু হলো। আমিনের বয়স, আমরা একবারে অর্থ করি, আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ হঠাৎ শুরু হয় বা হঠাৎ শুরু হলো। অর্থাৎ যখন যুদ্ধটা শুরু হলো তখন আমিনের বয়স হচ্ছে 17 বছর, সে 17 বছর বয়সের একটা ছেলে। আচ্ছা, এরপর বলছে ওয়ান মানডে মানে এক সোমবার। দেখো তোমরা বলো না অন ডে, হ্যাঁ অন ডে মানে একদিন। তুমি বললা যে কি, যে অন ডে আই ওয়েন্ট টু দ্য সিনেমা হল, আমি একদিন সিনেমা হলে গিয়েছিলাম। এখন এই একদিন কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট, মানে কোনো একদিন আমি সিনেমা হলে গিয়েছিলাম। ঠিক আছে, তো তুমি এই অনের পরে এরকম বিভিন্ন ডে, হ্যাঁ আমাদের যে সপ্তাহে 7 দিনের নাম আছে, এটা তুমি ব্যবহার করে ইউজ করতে পারো। যেমন আমি যদি বলি ওয়ান স্যাটারডে, তাহলে হবে কোনো এক শনিবার, অর্থাৎ এক শনিবার। তুমি যদি বলো ওয়ান থার্সডে, হ্যাঁ ওয়ান থার্সডে আই ওয়েন্ট টু দ্য সেন্ট মার্টিন, কোনো এক বৃহস্পতিবার আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম। ঠিক আছে, তো এভাবে ব্যবহার করতে পারো। অন মানডে অর্থাৎ কোনো এক সোমবার। আফটার মানে পরে। সাপার শব্দের অর্থ কি? রাতের খাবার। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই ডিনার শব্দের অর্থও তো রাতের খাবার, ডিনার। হ্যাঁ, তো দুইটার ভিতরে পার্থক্য কি? সাপার এবং ডিনারের ভিতরে পার্থক্য কি? ডিনার মানে হচ্ছে তোমার রাতে যদি ভারী খাবার খেয়ে থাকো তাহলে সেটা ডিনার, ওকে। আর তুমি যদি হচ্ছে হালকা খাবার খেয়ে থাকো, ভারী না হালকা খাবার খেয়ে থাকো রাতে, তখন সেটাকে বলা হবে সাপার। তাহলে সাপারের শাব্দিক অর্থ হচ্ছে রাতের হালকা খাবার। বই কিন্তু লেখা থাকবে রাতের খাবার, হালকা খাবারটা লেখা থাকবে না। আমি তোমাদের একেবারে মেন যে মিনিং সেটা আমি বলে দিচ্ছি। আফটার সাপার মানে রাতের হালকা খাবারের পরে হি অ্যানাউন্সেস। দেখো অ্যানাউন্স শব্দের অর্থ কি? অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে এই যে ই পর্যন্ত, হ্যাঁ অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা। সে ঘোষণা করে কি? এই যে আমিন ঘোষণা করে হি উইল গো, সে যাবে টু ওয়ার, যুদ্ধে যাবে, সে যুদ্ধে যাবে। অর্থাৎ আমরা একবার অর্থ করি, কোনো এক সোমবার রাতের হালকা খাবারের পরে সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। আমিন রাতের হালকা খাবার গ্রহণ করার পরে সে কোনো এক সোমবার বলল যে আমি যুদ্ধে যাব, এরকম একটা বিষয়। এবার হচ্ছে সোনাভান হচ্ছে তোমার এই যে আমিন আছে না, এই আমিনের মা, ওকে। তো সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ। দেখো শ্রিক শব্দের অর্থ কি? শ্রিক শব্দের অর্থ হচ্ছে চেঁচিয়ে ওঠা, হঠাৎ চেঁচিয়ে ওঠা বা চিৎকার করা। আর ইন সারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে বিস্ময়, তো ইন সারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে বিস্ময়। ঠিক আছে কিনা? তাহলে সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাভান হচ্ছে কি বিস্ময়ে চিৎকার করে উঠলো বা চেঁচিয়ে উঠলো, ওকে। উঠে সে কি বললো? দেখো এই যে তোমার হচ্ছে এই কি ইনভার্টেড কমা না, ইনভার্টেড কমার ভিতরে কি থাকে জানো? কোনো ব্যক্তির উক্তি বা কোনো বইয়ের উদ্ধৃতি থাকে, হ্যাঁ কোনো একটা ব্যক্তি কোনো কথা বলেছে, সেটাকে কোটেশন করার জন্য আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে কোন একজন ব্যক্তির কথা। কোন ব্যক্তি? সোনাভানের কথা। সে কি বলছে দেখো, বলছে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, হ্যাঁ ইউ ওয়ান্ট লিভ মি অ্যালোন। ওয়ানা আমি ওয়ানা বললাম কারণ হচ্ছে তোমার দেখো স্পোকেন ইংলিশ এই ওয়ান টু কে ওয়ানা বলা যায়। কি বলা যায়? ওয়ানা। যেমন আই ওয়ানা গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, হ্যাঁ। আবার গোয়িং টু কে বলা যায় গনা। এগুলো আমি তোমাদের অনেক কন্ট্রাকশন ফর্ম রয়েছে, সবগুলো তো পড়ানো সম্ভব নয়, জাস্ট দুইটা বললাম। এরপরে গটা রয়েছে, গাথা, ওকে। তো গনা মানে হচ্ছে ইজ গোয়িং টু, যেমন হি ইজ গনা
প্লে আ গেম, সে একটা গেম খেলতে যাচ্ছে। ওকে, যাই হোক, ওইটা আমাদের বিষয় না। তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এইখানে এটা তো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে তোমার হচ্ছে কোয়েশ্চেন মার্ক রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে, তাই না? হওয়া উচিত ছিল ডু ইউ এরকম হওয়া উচিত ছিল, যে ডু ইউ, তারপর হচ্ছে ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। হ্যাঁ, লিভ শব্দের অর্থ কি? ছেড়ে যাওয়া, রেখে যাওয়া, পরিত্যাগ করা। তুমি কি আমাকে, ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি চাও, লিভ ছেড়ে যেতে, মি আমাকে, অ্যালোন একাকী, তুমি কি আমাকে একাকী ছেড়ে, বা তুমি কি আমাকে একাকী রেখে চলে যেতে চাও? এরকম। তো এটা কেন হয় নাই? দেখো, স্পোকেন ইংলিশে নেটিভ ইংলিশ স্পিকার যারা রয়েছে, ইংরেজ যারা রয়েছে, তারা স্পোকেন ইংলিশ এরকম অনেক ক্ষেত্রে গ্রামারের ধার ধরে না। তুমি যদি ইংলিশ বিভিন্ন মুভি দেখে থাকো, সিরিজ দেখে থাকো, তাহলে এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তবে এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কিন্তু স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়, মানে অতি দ্রুত মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য, দ্রুত মনের ভাবটা প্রকাশ করার জন্য এটা করা যায়। ওকে, আমি বললাম যে ইউ ওয়ানা গো দেয়ার, ইউ ওয়ানা গো দেয়ার, এই যে আমি এভাবে বললাম কি, ইউ স্পোকেন ইংলিশে বলা যাবে শুধু ইউ ওয়ানা গো দেয়ার, ইউ ওয়ানা গো দেয়ার। হ্যাঁ, তুমি কি সেখানে যেতে চাও? মূলত বাক্যটা হচ্ছে ছিল ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার। আচ্ছা, তোমাদের যদি বেসিক ইংলিশে সমস্যা থাকে, এগুলো যদি না বুঝতে পারো, হ্যাঁ, তাহলে কি বলবো, আমাদের হচ্ছে ইংলিশ কোর্স রয়েছে, অর্থাৎ এসএসসি সবগুলো সাবজেক্টেরই কোর্স রয়েছে, তোমরা চাইলে করতে পারো, কিনতে পারো। তো আমার ইংলিশ কোর্সে যদি তোমরা ভর্তি হও, সেক্ষেত্রে আমি একেবারে বেসিক থেকে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? একেবারে বেসিক থেকে, অর্থাৎ তোমার হচ্ছে জেন্ডার, নাম্বার, টেন্স, ঠিক আছে, এরপরে যা যা লাগে, অর্থাৎ ইংলিশটাকে ধরতে গেলে, শিখতে গেলে যা যা লাগে সেটা আমি একদম বেসিক থেকে পড়াবো। কারণ ইংলিশটা শিখতে হবে, ফাঁকি দেওয়া যাবে না তো, তাই না? তুমি ইংলিশ পারো না, তাই এই মুখস্থ করে আর কতদিন কাটাবা? তুমি যখন অ্যাডমিশনের টাইম আসবে, যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার সময় আসবে, মেডিকেল বুয়েটে পরীক্ষা দেওয়ার সময় আসবে, তখন কিন্তু ধরা খেয়ে যাবা, তখন হাউতাশ করবা। তো এখন থেকেই শিখে ফেলতে হবে, ঠিক আছে? এখন থেকেই নিজের বেসিক যা আছে ফুল ঝালাই করে ফেলতে হবে, বস হইতে হবে ইংলিশে। ওকে, সেটা আমি তোমাদের কোর্সে করাই দেবো, সমস্যা নেই, তোমরা চাইলে ভর্তি হতে পারো যদি ভালো লাগে আর কি, ঠিক আছে? তো এখানে কিন্তু গ্রামারের ধার ধরা না, ইউ ওয়ানা গো দেয়ার হওয়া উচিত ছিল ডু ইউ ওয়ানা গো দেয়ার। আবার তারা বলে হচ্ছে যে হচ্ছে কি, দেয়ার্স, দেখো, দেয়ার্স সাম বুকস অন দ্য টেবল, ঠিক আছে? দেখো কি বলতেছে, দেয়ার্স, এই যে তোমার হচ্ছে অ্যাপোস্ট্রোপি এস মানে কি, এখানে ইজ আছে, তাই না? দেয়ার ইজ সাম বুকস অন দ্য টেবল। এখন দেয়ারের নেমটা তো তোমরা জানো, দেয়ারের পরে যে ভার্ব ইজ অথবা আর, এটা কি অনুযায়ী বসে? দেয়ারের পরে যে নাউনটা থাকে, এই যে বুকস, সাম বুকস না, এই বুকস, এই সাম বুকস অনুযায়ী হচ্ছে তোমার এখানে কি ভাবটা বসবে। তো সাম বুকস, এটা যে দেখো এস রয়েছে, শেষে এস রয়েছে, দেখে বোঝা যাচ্ছে প্লুরাল, তাহলে এখানে তো আর হওয়ার কথা, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে কিছু বই রয়েছে, কিন্তু এখানে কি বললাম আমি, দেয়ার সাম বুকস, অর্থাৎ দেয়ার ইজ সাম বুকস। এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, বাট এটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকাররা ইউজ করে, ঠিক আছে? বুঝতে পারছো? দেয়ার সাম বুকস অন দ্য, এটা শুধুমাত্র তুমি স্পোকেন ইংলিশে বলতে পারবা, রিটেন ইংলিশে বলা যাবে না। ওকে, তোমার রিটেন ইংলিশে বলতে হবে দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এখানে সেটাই হয়েছে। হ্যাঁ, তো কি সোনাভান বিস্ময়ে চিৎকার করে বলল কি, তুমি কি আমাকে একাকী রেখে চলে যেতে চাও? একাকী রেখে যেতে চাও? আচ্ছা, এবার তোমার হচ্ছে উত্তর দিচ্ছে, দেখো এটা কার কথা, দেখো এখানে তোমার ইনভার্টেড কমা আছে, তার মানে এটা হচ্ছে কোন একজন ব্যক্তির কথা। তো কার কথা এটা পরে দেখা যাবে। বলছে ইট won't take long, বেশি সময় লাগবে না। দেখো এটা একটা ফ্রেজ টাইপ। হ্যাঁ, it won't take long শব্দের অর্থ হচ্ছে বেশি সময় লাগবে না। তুমি চাইলে এই সেন্টেন্সটাকে আরো বাড়িয়ে দিতে পারো। হ্যাঁ, তুমি বলতে পারো it won't take long to complete the homework. To complete, তুমি এর পরে to বসিয়ে, to complete the homework, যে হোমওয়ার্ক বা বাড়ির কাজটা শেষ করতে বেশি সময় লাগবে না। আবার দেখো এগুলো শিখতে হবে। হ্যাঁ, তোমার ইংলিশ যে শিখতে হয় কি হবে, এভাবে শিখতে হয়, ভেঙে ভেঙে শিখতে হয়। অনেক কিছু শেখার আছে এখানে, হয়তো তোমরা হয়তো ওইভাবে নিজেরা হয়তো পারো না, তো যে পারে তার কাছ থেকে অবশ্যই শিখে নিতে হবে, তাই না? আচ্ছা দেখো, তোমরা এখানে লং এর জায়গায়
লং এর জায়গায় তোমরা এখানে হচ্ছে সময়বাচক শব্দ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারো। যেমন তুমি বললা কি, আমি বললাম যে ইট উইল, আমি হচ্ছে মানে কি বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করছি, ইট উইল টেক, আমি বললাম যে 2 hours it will take 2 hours to সহজ বাক্য ইউজ করে দেখো, it will take 2 hours to go to the Saint Martin, ওটা লিখলাম না, সময় লাগছে বেশি। it will take, দেখো it will take 2 hours অর্থাৎ 2 ঘন্টা লাগবে, এটার ইংরেজি কি, it will take 2 hours মানে 2 ঘন্টা লাগবে to go to Saint Martin যেতে, ঠিক আছে। আবার বললো তুমি আবার বললো যে it will take only 20 minutes, it will take only 20 minutes মানে 20 minutes to complete the task, কাজটা শেষ করতে মাত্র 20 মিনিট লাগবে। তো কি সুন্দর সুন্দর বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তোমরা যদি পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বাক্যগুলো তৈরি করে দেখাবা, হ্যাঁ, দেখবো যে তোমাদের গুলো হচ্ছে কিনা। ওকে, it will take 2 hours, আচ্ছা এটা গেল। এইভাবে তোমরা বাক্য তৈরি করতে পারো। এখানে কি it won't take long, বেশি সময় লাগবে না। মা বেশি সময় লাগবে না। সে বলতে এই যে আমিন, আশুর শব্দের অর্থ হচ্ছে তোমার আশ্বস্ত করা, হ্যাঁ, তাহলে আমিন আশ্বস্ত করলো হার তাকে, অর্থাৎ ওই যে সোনাভান আমিনের মাকে। দেখো যে কি বলতেছে, সে তাকে আশ্বস্ত করলো বেশি সময় লাগবে না মা। এরপরে কি, I'll be back মানে হচ্ছে আমি ফিরে আসবো। কি, I'll be back মানে আমি ফিরে আসবো। ধরো আমি বললাম এখানে সোন শব্দটা রয়েছে, আমি শীঘ্রই ফিরে আসবো। আমি ধরো ক্লাস নিতে বললাম যে আমি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, I'll be back soon, আমি আবার খুব শীঘ্রই ফিরে আসবো। সো I will be back soon, আমি শীঘ্রই ফিরে আসবো। I'll be back ফিরে আসবো, soon মানে শীঘ্রই, after পরে, the training মানে প্রশিক্ষণের পরে আমি শীঘ্রই ফিরে আসবো। এটা কে বলতেছে বলো তো? আমিন বলতেছে। তাহলে আমিনের এখানে 2টা কথা, সে বললো যে বেশি সময় লাগবে না মা, আমি ট্রেনিং এর পরে শীঘ্রই ফিরে আসবো। আচ্ছা এরপর কি বলছে, দ্যাট নাইট সেই রাতে, দিস নাইট মানে টু নাইট মানে হচ্ছে আজ রাত, দিস নাইট কিন্তু হয় না, এটা তোমরা জানো। তুমি বললা যে আজ রাতে আমি কোথায় যাব, রেস্টুরেন্টে যাব, তাই না? তো তুমি বললা যে দিস নাইট আই উইল গো টু দ্য রেস্টুরেন্ট, এটা কিন্তু ভুল, বলতে হবে টু নাইট আই উইল গো টু দ্য রেস্টুরেন্ট। ওকে, সো দ্যাট নাইট মানে সেই রাতে, আর টু নাইট মানে হচ্ছে আজ রাতে। ওকে, আশা করি তোমরা জানো বিষয়গুলো। তো দ্যাট নাইট সেই রাতে সোনাভান ক্যান নট পারেনি স্লিপ ঘুমাতে, সেই রাতে সোনাভান ঘুমাতে পারেনি। কোন রাতে বলো তো? যেই রাতে তোমার হচ্ছে এই আমিন বলল যে মা আমি যুদ্ধে যাব, বেশি সময় লাগবে না, ট্রেনিং এর পরেই ফিরে আসবো। তো সেই রাতে তার মা সোনাভান ঘুমাতে পারেনি ভালো করে, এই জিনিসটা এখানে বলছে। তো এই জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার? একেবারেই কিন্তু সহজ, একেবারেই সহজ। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা এরপরে দেখো আমরা এটা পড়েছি শেষ। আফটার পরে, তোমরা আমাকে বলতে হবে ভাই আপনি এটা আফটারের উচ্চারণ আফটার কেন করছেন? এটা হচ্ছে তোমার 2 ধরনের অ্যাকসেন্ট আছে, একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশরা বলে আফটার, কি বলে? আফটার। আর আমেরিকানরা বলে আফটার। অ্যান্ড আই পার্সোনালি প্রেফার আমেরিকান অ্যাকসেন্ট আমার ভালো লাগে, ঠিক আছে? সো আফটার। ওকে, আফটার পরে সান মানে সূর্য, আপ মানে উপরে, মানে সূর্য উপরের পরে, কেমন অর্থ না? সূর্য উপরে মানে কি? সূর্য ওঠার পরে বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। সো আফটার সান আপ, সূর্য ওঠার পরে, অর্থাৎ সূর্য দয়ের পরে, সে অর্থাৎ সোনাভান ওপেন্স মানে খোলে, দ্য ডাক মানে কি? হাঁস। ডাক মানে কি? হাঁস। খুব শব্দের অর্থ কি? খুব শব্দের অর্থ হচ্ছে খোয়ার, অনেকে খোয়ার বলে, আবার হচ্ছে খাঁচাও বলে। তাহলে খুব শব্দের অর্থ খাঁচা বা খোয়ার। কি বললো? সূর্য ওঠার পরে সে হাঁসের খাঁচা খোলে, এটা তার নিত্যদিনের একটা কাজ, সে প্রায় প্রতিদিন এটা করে থাকে। দ্য ফ্লক শব্দের অর্থ কি? ফ্লক শব্দের অর্থ হচ্ছে ঝাঁক, এটা একটা কালেকটিভ নাউন। ওকে, ফ্লক শব্দের অর্থ ঝাঁক। তুমি বলতে পারো, অর্থাৎ ঝাঁক বলতে পাখির ঝাঁক আর কি। তুমি বললা যে আ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি,
ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠছে। আবার তুমি যদি এটা গরু ছাগল বা ভেড়ার সাথে ব্যবহার করো তখন সেটার অর্থ হবে পাল। তুমি বললে যে আ শিপ, আ ফ্লক অফ শিপ, মানে এক পাল ভেড়া ইজ গেজিং ইন দ্য ফিল্ড, মাঠে চড়ছে। হ্যাঁ, চড়া আছে না, চড়া বাংলা, ঠিক আছে, চড়ছে, এরকম আর কি। তো এখানে ফ্লক শব্দের অর্থ কি? ঝাঁক। তো দ্য ফ্লক মানে ঝাঁক। ঝাঁক বলতে এখানে কিসের ঝাঁক বলো তো? ওই হাঁসের ঝাঁকের কথা বলতেছে। দ্য ফ্লক অর্থাৎ ঝাঁক, ঝাঁকটা স্ট্রিমস আউট। স্ট্রিমস আউট, দেখো স্ট্রিম শব্দের অনেক অর্থ রয়েছে, সবগুলোই তোমাদের শিখতে হবে। স্ট্রিম যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো তোমার হচ্ছে স্ট্রিম শব্দটা যদি নাউন হয় তখন এটার অর্থ হবে নদী। কি? নদী। আবার স্ট্রিম যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটার আবার দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে তোমার প্রবাহিত হওয়া। তুমি বললা যে দ্য রেইন ওয়াটার, রেইন ওয়াটার মানে কি? বৃষ্টির পানি। দ্য রেইন ওয়াটার ইজ স্ট্রিমিং থ্রু দ্য ড্রেন, ড্রেনের মধ্য দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। ওকে, একটা অর্থ। আরেকটা অর্থ যেখানে এই অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে, দেখো এটা এখানে হচ্ছে স্ট্রিম আউট শব্দের অর্থ হচ্ছে বেরিয়ে আসা। এটা এখানে অর্থ কি? বেরিয়ে আসা। তাহলে দ্য ফ্লক, ঝাঁকটা মানে ওই যে হাঁসের যে ঝাঁক, স্ট্রিমস আউট মানে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। তারপর কি? স্ট্রেচেস, দেখো স্ট্রেস শব্দের অর্থ বিস্তৃত হওয়া, বিস্তৃত করা বা হওয়া, প্রসারিত করা বা হওয়া, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে যে ঝাঁকটা হচ্ছে কি? প্রসারিত হয়, বিস্তৃত হয়। দেখো এটা খুব ভালো শোনায় না, এখানে নর্মালি বিস্তৃত হওয়া, প্রসারিত হওয়া বলতে বুঝিয়েছে এখানে ছড়িয়ে পড়া, অর্থাৎ হাঁসগুলো খাঁচা থেকে বের হয়ে তারা ছড়িয়ে পড়ে, তাই না? এক জায়গায় কিন্তু থাকে না। বলছে যে কি? স্ট্রিমস আউট, বাইরে বেরিয়ে আসে, মানে বেরিয়ে আসে। স্ট্রেসেস মানে ছড়িয়ে পড়ে। অ্যান্ড কোয়াক, দেখো এই কোয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁসের ডাক, যখন একটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। এখানে তো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? হাঁসের ডাক কি সেটা বলো তো? প্যাক করা। তাহলে এখানে যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে কোয়াক শব্দটা, তখন এটার অর্থ হবে প্যাক করা, ঠিক আছে। তো এখানে অ্যান্ড কোয়াকস মানে প্যাক করে। অ্যারাউন্ড এটা একটা প্রিপজিশন, এর অর্থ হচ্ছে চারিপাশে, কোনো কিছুর চারিপাশে। অ্যারাউন্ড হার, তার চারিপাশে প্যাক করে। ফর জন্য, কিসের জন্য? দেয়ার তাদের, মর্নিং মানে সকালের, মিল মানে খাবার, সকালের খাবারের জন্য, ঠিক আছে। তাহলে হাঁসগুলো হচ্ছে তোমার কি হয়? বেরিয়ে আসে খাঁচা থেকে, এরপর হচ্ছে ছড়িয়ে পড়ে, তারপরে সকালের খাবারের জন্য এই তার চারিপাশে প্যাক করে। আরেকবার অর্থ বলে দিই সম্পূর্ণ। হাঁসের ঝাঁক বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে এবং তার চারিপাশে সকালের খাবারের জন্য প্যাক করে। আচ্ছা, এরপর কি? সে অর্থাৎ সোনাভান, টেকস লঙ্গার। হ্যাঁ, টেকস লঙ্গার, অর্থাৎ সোনাভান টেকস নেয়, লঙ্গার মানে বেশি সময়, লঙ্গার মানে বেশি সময়, সোনাভান বেশি সময় নেয় দেন থেকে ইউজুয়াল। আচ্ছা, ইউজুয়াল শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক বা প্রতিদিন। হ্যাঁ, কেমন ভাবে ব্যবহৃত হবে সেটা বলি। যেমন তুমি বললা যে কি? হি হ্যাজ কাম টু দ্য পার্টি অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এই যে এই ইউজুয়ালের আগে আমি একটা অ্যাজ ইউজ করলাম, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, মানে প্রতিদিনের মতো সে আজকে পার্টিতে এসেছে। হি হ্যাজ কাম টু দ্য পার্টি অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনের মতো আজকে পার্টিতে এসেছে, বা স্বাভাবিক সময়ের মতো আজকে পার্টিতে এসেছে। আচ্ছা, দ্যান ইউজুয়াল মানে হচ্ছে প্রতিদিনের থেকে মানে স্বাভাবিক সময়ের থেকে। হ্যাঁ, এখানে অর্থ এরকম, অ্যাজ ইউজুয়াল, দ্যান ইউজুয়াল অর্থাৎ স্বাভাবিক সময়ের থেকে। তাহলে শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, স্বাভাবিক সময়ের থেকে সে আজকে বেশি সময় নিল। অর্থাৎ অন্যান্য দিন হচ্ছে তোমার হাঁসের খাবার দিতে যত সময় লাগে তার থেকে আজকে তার একটু বেশি সময় লাগলো, কারণ সে চিন্তিত। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। ওই যে তার ছেলে বলে সে যুদ্ধে যাবে এবং সে কিন্তু স্বামীহারা, তার স্বামীও যুদ্ধে শহীদ হয়েছিল। তো সে ভয় পায় আর কি, যে তার একমাত্র ছেলে সে যদি মারা যায় তাহলে তার আর কি থাকলো, সে কি একাকী কিভাবে বাঁচবে সে, ঠিক আছে কিনা। তো এই চিন্তায় আর কি সে একেবারে কাতর হয়ে পড়লো। এখানে বলছে শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, স্বাভাবিক সময়ের থেকে সে বেশি সময় নেয়, অর্থাৎ তার আজকে বেশি সময় লাগলো। সে মিক্স শব্দের অর্থ কি? মেশানো। সে মেশায় ওয়াটার মানে হচ্ছে পানি, উইথ
কার সাথে মেশাই, দেখো মিক্স সামথিং উইথ সামথিং মানে কোনো কিছু কোনো কিছুর সাথে মেশানো, যে মিক্স সামথিং মানে ওয়াটার উইথ সামথিং। ওকে, যেটা আমি বললাম যে কি আই হ্যাভ মিক্স দ্য সুগার উইথ ওয়াটার, অর্থাৎ পানির সাথে আমি চিনি মিশিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এখানে অর্থ হবে শি মিক্স ওয়াটার, সে পানি মেশায়, আচ্ছা সে পানি মেশালো, শি মিক্সেস ওয়াটার, সে পানি মেশালো উইথ, কার সাথে মেশালো, রাইস হাস্ক। হাস্ক শব্দের অর্থ হচ্ছে, তোমরা অনেকে কুড়া হিসেবে চেনো, অনেকে ভুসি হিসেবে চেনো, তো হাস্ক শব্দের অর্থ হচ্ছে তোমার কুড়া বা ভুসি। তো চালের ভুসির সাথে সে পানি মেশালো। ওকে, কিসে মেশালো, ইন আ আর্থন। তাহলে আর্থন শব্দের অর্থ কি, আর্থন শব্দের অর্থ হচ্ছে তোমার পোড়া মাটির তৈরি যে কোনো কিছু, পোড়া মাটির তৈরি যে কোনো কিছুকেই আর্থন বলা হয়। আর্থন পট অর্থাৎ পোড়া মাটির তৈরি পাত্র। এখানে বউল ব্যবহৃত হচ্ছে, বউল শব্দের অর্থ হচ্ছে পাত্র। তো আর্থন বউল শব্দের অর্থ পোড়া মাটির তৈরি পাত্র। বইয়ে গাইডে লেখা থাকবে মাটির পাত্র, বাট আমি তোমাদের একেবারে শাব্দিক অর্থটা বললাম। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কি, সে পোড়া মাটির তৈরি পাত্রে চালের ভুসির সাথে পানি মেশালো, অ্যান্ড পুটস ইট ডাউন। ফুট মানে কি, রাখলো, এটাকে বলতে এই পাত্রটাকে, ডাউন মানে নিচে, এবং নিচে রাখলো। তাহলে সে পানি মেশালো চালের ভুসির সাথে, এরপরে সে পাত্রটা নিচে রাখলো যে হাঁস যাতে খেতে পারে। একবার অর্থ করি, সে চালের ভুসির সাথে পানি মেশালো পোড়ামাটির তৈরি একটা পাত্রে এবং সেটাকে নিচে রাখলো। আচ্ছা, এরপর কি বলছে, দেই, তারা বলতে কিন্তু এখানে তোমার এই যে হাঁসের কথা বুঝিয়েছে। দেখো, প্রাণী, ব্যক্তি, বস্তু, প্রাণী সবার প্লুরালের ক্ষেত্রে সবার প্লুরাল প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্যক্তি, বস্তু, প্রাণী সবার প্লুরাল হচ্ছে তোমার কি বলে, প্রোনাউনের ক্ষেত্রে দে ব্যবহৃত হয়। দে মানে কারা, এই প্রাণীকে বোঝাচ্ছে। কোন প্রাণী, এই যে হাঁস। দে তারা বলতে হাঁসগুলো গবল ইট আপ। দেখো গবল আপ শব্দের অর্থ হচ্ছে গোগ্রাসে গেলা। হ্যাঁ, গোগ্রাসে গেলা বা গপ গপ করে গেলা। সো দে, হাঁসগুলো গবল ইট আপ, ইট বলতে এই যে তোমার খাবারটা কি গোগ্রাসে গেল বা হচ্ছে গপ গপ করে খেয়ে ফেললো, ইন মধ্যে 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে খেয়ে ফেললো। অ্যান্ড এবং হেড ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হেড ফর শব্দের অর্থ হচ্ছে কোনো দিকে যাওয়া। যেমন আমি বললো যে নাও আই এম হেডিং ফর দ্য ওয়েডিং সেরেমনি, এখন আমি বিবাহের অনুষ্ঠানের দিকে যাচ্ছি। হ্যাঁ, হেড ফর সামওয়্যার সামথিং। ঠিক আছে, অ্যান্ড হেড ফর এবং কি করলো, এবং হেড ফর এবং হচ্ছে গেল কোন দিকে, দ্য পন্ড, পুকুরের দিকে। তারা হচ্ছে হাঁসগুলো কি খাইলো, খাবার খেয়ে কোথায় যাবে, পুকুরে যাবে, গোসল করবে আর কি। সো হাঁসগুলো 5 মিনিটের মধ্যে খাবারগুলো খেয়ে ফেললো এবং পুকুরের দিকে গেল। ওকে, বুঝতে পেরেছো? এরপর কি বলছে, আমিন হ্যাজ লেট আউট। আমিন হ্যাজ লেট আউট শব্দের অর্থ কি বলতো? লেট আউট শব্দের অর্থ হচ্ছে বের করা। লেট আউট শব্দের অর্থ কি, বের করা। সো আমিন হ্যাজ লেট আউট, আমিন বের করলো দ্য চিকেন্স মানে মুরগিগুলোকে, চিকেন্স মুরগি ছিল, বাই দেন, হ্যাঁ ইতোমধ্যে বা এর মধ্যে। বাইয়ের পরে যদি কোনো সময়বাচক কিছু আসে, বাইয়ের পরে সময়বাচক কিছু আসলে বোঝায় যে ওই সময়ের মধ্যে। যেমন আমি বললাম I will reach to the station by 4 PM, অর্থাৎ 4টার মধ্যে আমি স্টেশনে পৌঁছাবো। এই যে by 4 PM, 4টার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এরকম আর কি। সো বাই দেন মানে তার মধ্যে বা এর মধ্যে। হ্যাঁ, তার মধ্যে। ওই যে তোমার হচ্ছে হাঁসগুলো যখন খাচ্ছিল, খেয়ে যখন পুকুরে চলে গেল, এর মধ্যেই সে কি করলো, আমিন কি করলো, এই মুরগিগুলোকে বের করে দিল। তাহলে আমিন এর মধ্যে বা তার মধ্যে মুরগিগুলোকে বের করে দিল। আচ্ছা, এরপর কি, হি লিফট শব্দের অর্থ কিন্তু তোলা বা তুলে নেওয়া। হ্যাঁ, সো সে বলতে সে লিফটস হিজ 12
উইক ওল্ড ককরোল, মতি। আচ্ছা, এখানে কি বলতেছে, সে লিফটস মানে তুলে নিল, হিজ তার 12 উইক ওল্ড ক্রকরোল, ঠিক আছে, ক্রকরোল। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে ধরো আমি বললাম হি ইজ 12 ইয়ার্স ওল্ড, তোমরা জানো আমি বললাম কি, আমি বললাম যে হচ্ছে 5 বুকস, তাই না, 5 বুকস। অর্থাৎ কোনো নাউনের আগে কোনো নাউনের আগে যদি হচ্ছে প্লুরাল কোনো ওয়ার্ড বসে তাহলে নাউনের সাথে একটা এস যুক্ত হয়, যেমন 5 বুকস 2 আওয়ার্স, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে তোমার কি 50 পেন্স, তাই না। আমি যদি বলি 12 ইয়ার্স ওল্ড, 12 ইয়ার্স ওল্ড, 12 ইয়ার্স মানে 12 বছর ওল্ড, বয়সী। তো 12 এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, তাই ইয়ার যে নাউনটা আছে এটার সাথে কিন্তু একটা এস যুক্ত হলো, কি হলো 12 ইয়ার্স ওল্ড। এখন তাহলে এইখানে কেন হয় নাই যে 12 উইকস কেন হয় নাই বলো তো, এখানে 12 উইকস কেন হলো না, 12 উইক ওল্ড কেন হলো? এখানে তো হওয়া উচিত ছিল 12 উইকস ওল্ড, 12 সপ্তাহ বয়সী ককরোল মানে মোরগ, মোরগের নাম হচ্ছে মতি। ওকে, এখন কেন হলো না, দেখো এইটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখানে এটা হাইফেন না, এটা হাইফেন না, হ্যাঁ হাইফেন না, তো হাইফেন, এই হাইফেন দুইটা হাইফেন এখানে যুক্ত হয়েছে, সো এটাকে বলা হয় তোমার হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কোনো নাউনই কখনো প্লুরাল হয় না, ওটা যেভাবে আছে ওইভাবেই থাকে। যেমন এখানে বলছে, আচ্ছা এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আশা করি তোমরা জানো, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ এগুলো বর্ণনা করে যে ওয়ার্ডটা, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন গুড বয়, তাই না, গুড বয় ভালো ছেলে। তাহলে এই যে তোমার বয়টা এখানে নাউন আর গুডটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ ছেলেটা কেমন, ভালো। তাহলে এই যে গুড শব্দটা, এই শব্দটা কিন্তু বয় সম্পর্কে একটা বয়ের গুণ বর্ণনা করছে এখানে, বা বয় সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। হ্যাঁ, কেমন ছেলে, ভালো ছেলে, যেন তেন ছেলে না, ভালো ছেলে। সো গুড এটা হচ্ছে তোমার বয়ের অ্যাডজেক্টিভ। ওকে, এখানে যেটা হয়েছে, এই ককরোলটা হচ্ছে এখানে নাউন, তো এই নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে এটা 12 উইক ওল্ড, 12 উইক ওল্ড ককরোল, 12 সপ্তাহ বয়সী মোরগ। তাহলে এখানে মোরগের কিন্তু একটা গুণ বর্ণনা করছে বা মোরগ সম্পর্কে কিছু একটা বলছে, সেটা কি, যে মোরগটা হচ্ছে 12 সপ্তাহ বয়সী। তাহলে এই পুরো জিনিসটা 12 উইক ওল্ড, এইটা হচ্ছে একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা তোমাদের অ্যাডমিশনে লাগবে, ঠিক আছে, এগুলো এখন থেকেই শিখতে হবে, সামনে কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। দেখো 12 উইক ওল্ড ককরোল, তো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে 12 উইকস আর হয় নাই, ঠিক আছে। তাহলে 12 উইক 12 সপ্তাহ ওল্ড বয়সী ককরোল মানে মোরগ। তাহলে হি লিভ সে তুলে নিল তার 12 সপ্তাহ বয়সী মোরগকে তুলে নিল। মোরগের নাম কি, দেখো মোরগের নাম কি, এই যে মতি, মোরগের নাম কি মতি। 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিল এবং সিটস মানে বসলো অন দা ভারান্দা। দেখো ভারান্দা মানে হচ্ছে বারান্দা, তোমরা মনে করতে পারো এটা হচ্ছে একটা বাংলা ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। ভারান্দা এটা একটা ইংলিশ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে বারান্দা, বেলকনি আর কি, ঠিক আছে, এবং বেলকনিতে বসলো। তাহলে একবার অর্থ করি, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিল এবং বারান্দায় বসলো। ডিউরিং সময়ে তার ব্রেকফাস্ট কি, ডিউরিং হিজ ব্রেকফাস্ট মানে কি, সকালের নাস্তার সময় সে ডাজ নট স্ট্রাইক আপ। দেখো স্ট্রাইক আপ এটা একটা ফ্রেজাল ভার্ব জিনিসটাকে, এটা কিন্তু তোমাদের আগেও বলে দিয়েছি, আরেকটা কথা বারবার বলছি, তোমাদের যদি আমার ওই স্পেশাল শিটটা লাগে, অর্থাৎ আমার এই প্যাসেজের উপরে শিট তৈরি করা আছে, ওখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া হচ্ছে বাংলা অর্থ সহ, ওটা যদি লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবা, সিআরডিমি এসএসসি পায়োনিয়ার, না পাইলে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আর একটা কথা জানাবা, সেটা হচ্ছে তোমরা এসএসসি কত ব্যাচ এটা একটু জানাও, দেখি যে কোন ব্যাচের স্টুডেন্টরা আমাদের ক্লাসটা বেশি করছে, এটা একটু আমরা দেখতে চাই। ওকে, সো ডিউরিং হিজ ব্রেকফাস্ট, আচ্ছা স্ট্রাইক আপ ফ্রেজাল ভার্ব, এটার অর্থ কি, শুরু করা, কি করা, শুরু করা। তাহলে আচ্ছা এখানে এই যে বারবার হি বলতেছে, হি বলতে তো আমরা আবার সোনাভান বোঝো না, সোনাভান তো মেয়ে, তার পরিবর্তে সি ব্যবহৃত হতে পারে।
এখানে তোমার হি বলতে এখানে তোমার আমিনের কথা বলতেছে, হ্যাঁ, যে ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালে নাস্তার সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ, সে শুরু করলো না, কি শুরু করলো না, অ্যানি কোনো কনভারসেশন মানে কথাবার্তা, আলাপ আলোচনা, সে কোনো কথাবার্তাই শুরু করলো না। অর্থাৎ খাবারের সময় মানুষের টুকটাক কথা বলে না, কিন্তু সে হচ্ছে সকালে নাস্তার সময় কোনো কথাই বললো না। হ্যাঁ, হ্যাভিং নোটিসড, হ্যাভিং নোটিস, আচ্ছা নোটিস শব্দের অর্থ কি? নোটিস শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা। হ্যাঁ, বলে যে আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা লক্ষ্য করি নাই। সো হ্যাভিং নোটিস, লক্ষ্য করে, সোনাভানস মানে সোনাভানের ফাফি আইস, ফাফি শব্দের অর্থ হচ্ছে ফোলা, আর আইস শব্দের অর্থ হচ্ছে চোখ। সোনাভানের ফোলা চোখ লক্ষ্য করে। তোমরা কি এই ব্যবহারটা জানো? অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা জানো? না জেনে থাকো তাহলে জানিয়ে দিচ্ছি, এটা তোমাদের সামনে প্রচুর কাজে লাগবে। তুমি ইংরেজি একটা বাক্য লিখবা, ইংরেজিতে কথা বলবা, কি তুমি হচ্ছে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবো, এই জিনিসটা তোমার লাগবে। আমি তোমাদের শেখায় দিচ্ছি, দেখো সামনে যেগুলো আসবে নতুন কিছু শেখার, আমি শেখায় দেবো, বাট একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। দেখো তোমরা বলতে পারো ভাই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার নিজেরই তো কষ্ট হচ্ছে, তাই না? আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এখানে একটা না বকছি। আমি চাচ্ছি তোমরা নতুন কিছু শেখো, ভালো কিছু করো, এটা তোমাদের কাজে লাগবে, একসময় ধন্যবাদ দিবা হয়তো। আচ্ছা দেখো এখানে আমি বললাম কি, পাখির বাসা, পাখির বাসা। আচ্ছা আবার বললাম পাখিদের বাসা, পাখিদের বাসা। আচ্ছা এখন কি বলছে, পাখির বাসা, এই যে বাংলায় রটা কেন ব্যবহৃত হয় জানো? কারোর মালিকানা বোঝাতে। হ্যাঁ, পাখির বাসা, তার বাসাটা কার? পাখির, তাহলে বাসাটা পাখির মালিকানাই। হ্যাঁ, তো পাখির বাসা, এই ধরনের ইংরেজি কিভাবে করতে হয়? পাখি ইংরেজি লেখো পাখি, বার্ড। আচ্ছা এই যে আছে না, এই এর জন্য ইংরেজিতে হচ্ছে তোমার অ্যাপোস্ট্রোফি এস ব্যবহৃত হয়। বার্ডস মানে পাখির, নেস্ট মানে হচ্ছে বাসা, এটা তো সহজ জিনিস। হ্যাঁ, আসল গ্রামারটা একটু পরে শিখবা। বার্ডস নেস্ট, পাখির বাসা। এখন এখানে বলছে পাখিদের বাসা, পাখিদের বাসা, তাহলে এখানে কি আবার লিখলাম বার্ড। এখন এখানে কিন্তু পাখিদের বলেছে, অনেকগুলো পাখির কথা বলেছে, তো অনেকগুলো পাখি মানে কি? বার্ডস, তাই না? পেন মানে কি? কলম, একটা কলম। পেন্স মানে কি? অনেকগুলো কলম, তাই না? তাহলে বার্ডস পাখিদের। এখন এই রয়ের জন্য আমি কি করব? অ্যাপোস্ট্রোফি এস দিব, তাই না? নিয়ম অনুসারে তো এটাই হয়। বার্ডস নেস্ট, নেস্ট মানে পাখিদের বাসা বলতে সবগুলো পাখির এক একটা করে বাসা আছে, তার মানে অনেকগুলো বাসা, এই জন্য এখানেও প্লুরাল করতে হচ্ছে, বার্ডস নেস্ট। আচ্ছা মূল বিষয় যেটা আমি তোমাদের শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, বিষয়টা একটু ভালো করে দেখো, যে প্লুরালের ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করা ইংরেজি গ্রামারে, শুধু অ্যাপোস্ট্রোফি, ঠিক আছে কিনা? এসটার ব্যবহার করা হয় না। দেখো পাখির বাসার ক্ষেত্রে আমরা কি করছি? বার্ডস নেস্ট, এই যে অ্যাপোস্ট্রোফি এস দিয়েছি, কারণ এখানে একটা পাখির কথা বলতেছে। যখন হচ্ছে এই নাউনটা হচ্ছে প্লুরাল হবে, তখন এই এস এর মাথায় হচ্ছে শুধু একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? নতুন করে এখানে রেস দেওয়া লাগবে না, ঠিক আছে? বার্ডস নেস্ট, বন্ধুদের বাইক কি হবে? বন্ধুদের বাইক ইংরেজি কি? ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। এই যে দেখো ফ্রেন্ডস মানে বন্ধুদের, এই এস এর মাথায় একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে যাবে, এখানে নতুন করে আর এস নেওয়ার দরকার নেই, অ্যাপোস্ট্রোফি এস নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে ফ্রেন্ডস বাইকস, বন্ধুদের বাইক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবা। ওকে, এখন এইখানে সেটাই বলতেছে, দেখো যে হ্যাভিং নোটিস, লক্ষ্য করে, সোনাভানস ফাফি আইস, সোনাভানের ফোলা চোখ লক্ষ্য করে, হি সে বলতে এই যে তোমার হচ্ছে আমিন, নোস, আচ্ছা নো শব্দের অর্থ কি? জানা, তাই না? আবার নো শব্দের অর্থ কিন্তু বোঝা, ঠিক আছে? জানা, বোঝা। সো হি নোস, এখানে বোঝা অর্থে আসবে। হি নোস, সে বুঝতে পারলো, নট টু মেনশন, উল্লেখ না করাটা, এখানে অর্থ হবে টু মেনশন মানে উল্লেখ করা, নট টু মেনশন মানে উল্লেখ না করা। সে উল্লেখ না করাটা বুঝতে পারলো। কি উল্লেখ না করা? লাস্ট নাইটস, এই দেখো অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহার, গত রাতের, সাবজেক্ট মানে বিষয়, গত রাতের বিষয়টা উল্লেখ না করা, গত রাতের বিষয়ে উল্লেখ না করাটা বুঝতে পারলো। দেখো অর্থটা কেমন একটা আসতেছে না? হ্যাঁ, এখানে একটু হচ্ছে অনুবাদটা অন্যরকম হবে, ভাবা অনুবাদ করতে হবে। সেটা কি? যে সোনাভানের ফোলা চোখ লক্ষ্য করে সে বুঝতে পারলো গত রাতের বিষয়টা উল্লেখ না করা ভালো হবে, এরকম অর্থ হবে এখানে, ঠিক আছে?
শাব্দিক অর্থ যেটা আসে সেটা হচ্ছে যে সে বুঝতে পারলো গত রাতের বিষয় উল্লেখ না করা, কেমন একটা না? তো উল্লেখ না করাটা ভালো হবে, এই ভালো হবে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ভাবে এখানে আনতে হচ্ছে, এটা আমাদের বুঝে নিতে হবে আর কি, বাক্যটা পড়ে বুঝে নিতে হবে আগে পরে পড়ে। ওকে, তাহলে সে বুঝতে পারলো গত রাতের বিষয়টা উল্লেখ না করা ভালো হবে। ওকে, আচ্ছা, হি ক্যাস্ট হিজ গ্লান্স। দেখো ক্যাস্ট শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা, ক্যাস্ট শব্দের অর্থ নিক্ষেপ, এটা একটা ভার্ব। সে নিক্ষেপ করলো, হিজ শাব্দিক অর্থ বলছে হিজ, তার গ্লান্স, গ্লান্স শব্দের অর্থ হচ্ছে পলক, এক পলক, এক পলক, ঠিক আছে, এক পলক। যেন আমি হচ্ছে ঘড়িটা এক পলক দেখলাম, এই এটাকে হচ্ছে গ্লান্স বলে। ওকে, আচ্ছা, গ্লান্স শব্দটা এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, গ্লান্স অ্যাট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গ্লান্স অ্যাট শব্দের অর্থ হচ্ছে এক পলক দেখে নেওয়া। আমি বললাম যে আই জাস্ট গ্লান্সড অ্যাট মাই রিস্ট ওয়াচ, আমি আমার হাত ঘড়িটা এক পলক দেখলাম, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে কি বলছে, হি ক্যাস্ট হিজ গ্লান্স, সে তার পলক নিক্ষেপ করলো, কোথায়? টু দ্য সাইড, মানে এক পাশে। টু দ্য সাইড মানে কি, সে তার পলক এক পাশে নিক্ষেপ করলো। ডাউন, দেখো আমি বলেছিলাম গ্লান্সের পরে অ্যাড বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তুমি বলতে পারো ভাই তাহলে এখানে ডাউন কেন ব্যবহৃত হচ্ছে, কেন ডিরেক্ট অ্যাড বললে তো ভালো হতো, যে হি ক্যাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড অ্যাট দ্য খোকরোল, মানে ওই মোরগের দিকে, মোরগের দিকে সে কি করলো, এক পলক দৃষ্টি নিক্ষেপ করলো। হ্যাঁ, এখানে ডাউনটা দেওয়া হয়েছে তো নিচে বোঝাতে, অর্থাৎ সে তো ধরো উপরে বসে আছে বেলকনিতে সম্ভবত, তো মোরগগুলো নিচে আছে, তো নিচে বোঝাতে এখানে ডাউন শব্দটা ব্যবহৃত হয়েছে। তো সে এক পাশে অ্যাট দ্য ককরোল, মানে মোরগের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলো, এরকম অর্থ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কি ইটিং, এই মোরগের কথা বলছে, মোরগ কি অবস্থায় আছে দেখো। তোমরা জানো কিনা জানি না, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইন যুক্ত হয় কখন, যখন অবস্থা বোঝায়, অবস্থা বোঝায়। দেখো এই বাক্যে, এটা বাক্যটা এখানে শেষ, তো এই বাক্যে হচ্ছে তোমার কি আছে, একটা ভার্ব আছে ক্যাস্ট, এই বাক্যে আরো একটা ভার্ব আছে সেটা হচ্ছে ইট। দ্বিতীয় ভার্বের সাথে দেখো আইন যুক্ত করেছে, কারণ এখানে অবস্থা বোঝাচ্ছে, মোরগের অবস্থা, মোরগ কি করতেছে সেটা, যে ইটিং মানে মোরগের খাওয়া অবস্থায়, রাইস মানে হচ্ছে চাউল, ইন সাইলেন্স, ইন সাইলেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার নীরবে। ইন সাইলেন্স শব্দের অর্থ কি, ইন সাইলেন্স শব্দের অর্থ হচ্ছে নীরবে। আবার সাইলেন্স শব্দটা নাউন হতে পারে, সাইলেন্স শব্দটা নাউন, যেমন নীরবতা। হ্যাঁ, কিপ সাইলেন্স ইন দিস রুম, এই রুমে নীরবতা বজায় রাখো। আবার এই সাইলেন্স শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন এর অর্থ হবে নীরব করা। হ্যাঁ, সাইলেন্স হিম, কাটিং আউট হিজ ঠাং, তার জিহ্বা কেটে ফেলে তাকে নীরব করে দাও। হ্যাঁ, সাইলেন্স হিম, এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, নীরব করা। হ্যাঁ, এখন আমরা একবার অর্থ করি, সে মানে আমিন, সে এক পাশে মোরগকে মানে মোরগকে নীরবে চাউল খাওয়া অবস্থায় তাকালো, মানে দেখো আরেকবার অর্থ করি, সে হচ্ছে এক পাশে নীরবে মোরগকে চাউল খাওয়া অবস্থায় মোরগের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলো, ঠিক আছে, তার দৃষ্টি নিক্ষেপ করলো বা তার পলক নিক্ষেপ করলো, অর্থাৎ সে দেখলো, মানে মোরগ চাল খাচ্ছে, এই খাওয়া অবস্থায় সে হচ্ছে কি মোরগের দিকে হয়ে হচ্ছে তাকালো এক পাশ ফিরে, এই আর কিচ্ছু না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। শেষের থেকে অর্থ করেছে আর কি, যে নীরবে মোরগকে চাল খাইতে দেখা অবস্থায় সে তার দৃষ্টি একপাশে মোরগের দিকে নিক্ষেপ করলো। ওকে, আচ্ছা, এরপরে আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো কি বলছে এরপরে বলছে টুডে আজ ইজ হয় হাটবার, টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার। হাটবার তো বুঝো, হাটবার মানে কি, মার্কেট ডে, বাজারের দিন। হ্যাঁ, টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার, বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ শব্দের অর্থ, এটা একটা ভার্ব। অ্যারেঞ্জ শব্দের অর্থ হচ্ছে তোমার সাজানো, গোছানো, সাজানো। তোমাদের পরীক্ষায় রিঅ্যারেঞ্জ আসে না, রিঅ্যারেঞ্জ, হ্যাঁ, রিঅ্যারেঞ্জ আসে না, রিঅ্যারেঞ্জ, এই যে সে বানানটা কেমন,
অ্যারেঞ্জ, তাই না? এখানে কিন্তু মূল ভাবে যে অ্যারেঞ্জ মানে সাজানো, আর কোন শব্দের আগে আরই যুক্ত করলে এটা হচ্ছে মানে পুনরায় করা অর্থ বোঝায় আর কি। যেমন বললাম রাইট মানে লেখা, রিরাইট মানে কি পুনরায় লেখা, তাই না? মেক মানে তৈরি করা, রিমেক মানে কি পুনরায় তৈরি করা, ঠিক আছে? তো অ্যারেঞ্জ মানে সাজানো, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে রিঅ্যারেঞ্জ আসে, এটার অর্থ হচ্ছে তোমাদেরকে নিচের বাক্যগুলোকে পুনরায় সাজাতে বলে, রিঅ্যারেঞ্জ করতে বলে, ঠিক আছে কিনা? তো এই যে এই সাজানো বা গোছানো অর্থে হচ্ছে অ্যারেঞ্জ শব্দটা ব্যবহৃত হয়। তো সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাভান হচ্ছে গোছালো, দ্য থিংস মানে জিনিসগুলো। কোন জিনিসগুলো? আমিন উইল টেক, আমিন নিবে, নিয়ে যাবে টু দা বাজার, বাজারে টু সেল বিক্রি করার জন্য, সেল মানে বিক্রি করা, বিক্রি করার জন্য। বলছে সোনাভান জিনিসপত্রগুলো সাজালো যেটা আমিন বাজারে বিক্রির জন্য নিয়ে যাবে। 2 ডজন এগস, 2 ডজন ডিম, 1 ডজন মানে কি 12টা, তাহলে 2 ডজন মানে 24টা, তো 24টা ডিম। 2 ডজন ডিম, তারপরে কি জিনিসপত্রের ভিতরে কি কি আছে যেগুলো বাজারে বিক্রি করার জন্য আমিন নিয়ে যাবে, সেটা হচ্ছে 2 ডজন ডিম। আর শিফ অফ আরেকা নাট, শিপ শব্দের অর্থ কি? শিখ শব্দের অর্থ হচ্ছে আটি, আবার শিপ শব্দের অর্থ হচ্ছে তোমার গুচ্ছ, ঠিক আছে, এক গুচ্ছ আর কি। আশিব মানে এক গুচ্ছ, আরেকা নাট শব্দের অর্থ সুপারি, এক গুচ্ছ সুপারি। তারপর কি বটল গোয়ার্ড শব্দের অর্থ হচ্ছে তোমার লাউ। হ্যাঁ, তো এখানে তুই বলতে পারবি বটলটা কেন বোঝাচ্ছে, এখানে লাউ জিনিসটা বোতলের মতো দেখতে, বুঝছো, এই জন্য এটাকে বটল গোয়ার্ড বলে, যে একটা লাউ। তাহলে এই জিনিসগুলো সে বাজারে নিয়ে যাবে, কি 2 ডজন ডিম, এক আটি বা এক গুচ্ছ সুপারি, একটা লাউ। হ্যাঁ, দা বাজার মানে বাজারটা ইজ হয় অ্যাবাউট শব্দের অর্থ কিন্তু সম্পর্কে, আবার অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে প্রায়। তুই বললা যে আই হ্যাভ অ্যারাউন্ড ব্যবহৃত হয়, যেমন বলে আই হ্যাভ অ্যারাউন্ড 200 বুকস, আমার প্রায় 200টা বই আছে। অথবা তুই বলতে পারো যে আই হ্যাভ অ্যাবাউট 200 বুকস, আমার প্রায় 200টা বই রয়েছে। হ্যাঁ, সো এখানে কি বলছে দেখো, যে দা বাজার ইজ হয় অ্যাবাউট প্রায় আ মাইল অ্যাওয়ে, মাইল 1 মাইল, অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে দূরে, বাজারটা হয় প্রায় 1 মাইল দূরে। হ্যাঁ, যে বাজারে সে যাবে 1 মাইল দূরে, সে হেঁটে হেঁটে যাবে আর কি। এরপরে দেখো আমিন কি ওয়ার্স মানে হচ্ছে ওয়ার শব্দের অর্থ যে কোনো কিছু পরিধান করা, যেমন আমি বললাম যে আই হ্যাভ কি বলা যায়, যে আই হ্যাভ ওয়ার্ন আ নিউ পাঞ্জাবি টুডে, আমি আজকে একটা নতুন পাঞ্জাবি পরেছি। হ্যাঁ, দেখো ওয়ার শব্দের যে খ্যাপ ব্যবহার করো, খ্যাপ তাহলে হবে টুপি পরা, ওয়ার পাঞ্জাবি যদি ব্যবহার করো তাহলে পাঞ্জাবি পরা, পাঞ্জাবি, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার পর যদি শুজ ব্যবহার করো তাহলে জুতা পরা, যা কিছুই পরো, কানের দুল, হাতের চুড়ি, হ্যাঁ, গলার নেকলেস, পায়ের জুতা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, যা পরো সব ক্ষেত্রে তোমার ওয়ার শব্দটা ব্যবহার করতে পারো। ওয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার পরা, কোনো কিছু পরা। সো আমিন পরলো হিজ তার শর্ট স্লিভড, দেখো স্লিভ শব্দের অর্থ হাতা, এই যে SLEEV, স্লিভ শব্দের অর্থ হচ্ছে হাতা, এই যে হাতা আছে না পাঞ্জাবি, এটা কিন্তু আমার ফুল স্লিভড। হ্যাঁ, ফুল স্লিভড পাঞ্জাবি মানে ফুল হাতা পাঞ্জাবি আমার এটা। এখানে কি বলতেছে শর্ট স্লিভড মানে হাফ হাতা, যেটাকে বলে হাফ হাতা। হ্যাঁ, হাফ হাতা ফ্লোরাল, দেখো ফ্লাওয়ার থেকে এটা এসেছে, ফ্লাওয়ার মানে ফুল, আর ফ্লোরাল শব্দের অর্থ হচ্ছে ফুলেল মানে ফুলেল। আমি বললাম যে মাই পাঞ্জাবি হ্যাজ আ ফ্লোরাল ডিজাইন, মানে আমার পাঞ্জাবির একটা ফুলেল ডিজাইন আছে, মানে ফুলের মতো নকশা করে করে ডিজাইন করা আছে। হ্যাঁ, সো এখানে তোমার এই যে ফ্লোরাল মানে ফুলেল, তাহলে যে আমিন ওয়ার্স মানে পরিধান করলো হিজ তার শর্ট স্লিভ মানে হাফ হাতা, ফ্লোরাল মানে ফুলেল শার্ট ওভার, কিসের উপরে? উপরে, হিজ তার লুঙ্গির উপরে। তাহলে আমিন তার লুঙ্গির উপরে হাফ হাতা ফুলেল শার্ট পরিধান করলো বা পরলো, ঠিক আছে কিনা? ওকে, অর্থাৎ তার যে হাতাটা ছিল হাফ হাতা, অর্থাৎ এতটুকু সম্ভবত এই হাফ হাতাটা ফুলের ডিজাইন করা ছিল, এই জন্য এখানে বলতেছে যে শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট, বুঝতে পারছো? আচ্ছা, এরপর বলছে সে হুইসল শব্দের অর্থ হচ্ছে শীষ দেওয়া, এই যে বানান দেখো, শীষ দেওয়া। আমি বারবার বলছি তোমাদের যদি হচ্ছে নোটশিট লাগে
তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিয়ে, ফেসবুকে না খুঁজে পেলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। আর একটা কথা আগে বললাম যে তোমরা হচ্ছে কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা দেখছো, এসএসসি কত ব্যাচ এটা একটু জানাই দিও, দেখি কোন ব্যাচ থেকে বেশি ক্লাস দেখছে, রেসপন্স সিভ কোন ব্যাচ। আচ্ছা দেখো বলছে হি হুইসল মানে সে শীষ দিল, অ্যাজ যখন, হ্যাঁ অ্যাজ অর্থ এখানে যখন, সে লুকস ইনটু তাকালো, কোথায় তাকালো, দ্য ক্লাউডি, ক্লাউডি শব্দের অর্থ কিন্তু মেঘাচ্ছন্ন, ক্লাউডের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লাউডি, হ্যাঁ ক্লাউড মানে মেঘ, ক্লাউডি শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন। তো এখানে তো মেঘাচ্ছন্ন, মেরর মানে আয়না, মেঘাচ্ছন্ন আয়নার দিকে তাকালো, আয়নায় আবার মেঘ কিভাবে আসবে, তাই না? তো এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে অর্থ যেটা হবে সেটা হচ্ছে ঘোলা, অপরিষ্কার, হ্যাঁ ক্লাউডি শব্দের দ্বিতীয় মিনিং হচ্ছে ঘোলা বা অপরিষ্কার। ঘোলা আয়নার দিকে যখন তাকালো কি করতে, দেখো টু কোম হেয়ার শব্দের অর্থ হচ্ছে চুল আঁচড়ানো, ঠিক আছে? আমার এখানে তো চিরুনি নেই, হাত দিয়ে আঁচড়ালাম, চুল আঁচড়ানো অর্থাৎ চুল আঁচড়াতে। বলছে কি যখন সে তার চুল আঁচড়াতে কি বলে, আমিও মেঘাচ্ছন্ন বলে ফেলছি, সে যখন তার চুল আঁচড়াতে ঘোলা আয়নার দিকে তাকালো তখন কি করলো, শীষ দিল, অর্থাৎ সে চুল আঁচড়াতে এরকম শীষ দিচ্ছে, ঠিক আছে? এটা তোমরা বুঝো আর কি বোঝাতে যাচ্ছে এখানে। আচ্ছা এরপর কি বলছে দেখো, প্লেসিং, এই প্লেস এটা হচ্ছে একটা ভার্ব, প্লেস শব্দের অর্থ হচ্ছে রাখা। আমি বললাম প্লেস দ্য বুকস অন দ্য বুকশেলফ, বইগুলো বইয়ের তাকে রাখো, হ্যাঁ প্লেস, ওকে। সো প্লেসিং মানে রেখে, দ্য র্যাটন বাস্কেট, র্যাটন শব্দের বাংলা হচ্ছে রত্তন, হ্যাঁ রত্তন তো অনেকে বুঝো না, রত্তন মানে বেত, ওকে। বাস্কেট মানে হচ্ছে তোমার ঝুড়ি, তাহলে প্লেসিং দ্য র্যাটন বাস্কেট মানে বেতের ঝুড়ি রেখে, অন হিজ হেড তার মাথার উপরে, বিফোর পূর্বে, সেট অফ এটার অর্থ কি, এটা একটা ফ্রেজাল ভার্ব, সেট অফ শব্দের অর্থ হচ্ছে তোমার যাত্রা করা, তাহলে কি হবে যে তার বেতের ঝুড়ি যাত্রার পূর্বে মাথার উপরে রেখে কি করলে, দেখো হি হলার্স, হলার শব্দের অর্থ হচ্ছে কি বলতো, হলার শব্দের অর্থ চিৎকার করা, হ্যাঁ চিৎকার করা, হি হলার সে চিৎকার করে বলল, আই অ্যাম অফ শব্দের অর্থ হচ্ছে আমি চলে যাচ্ছি বা আমি যাচ্ছি, হ্যাঁ আম অফ, আমি বললাম যে আম অফ টু ঢাকা, অর্থাৎ আমি ঢাকায় যাচ্ছি, আম অফ টু সেন্ট মার্টিন, আমি সেন্ট মার্টিন যাচ্ছি। ধরো সেন্ট মার্টিন যাচ্ছ, বাসে উঠছো, তো বাসে উঠে একটা সেলফি তুলছো বন্ধুদের সাথে, তুলে মনে করো স্টোরি দিবা, স্টোরি ক্যাপশনে দিতে পারো অফ টু সেন্ট মার্টিন, হ্যাঁ অফ টু সেন্ট মার্টিন যাচ্ছি, অফ টু ঢাকায় যাচ্ছি, ঠিক আছে কিনা? তো এই যে আম অফ মা আমি যাচ্ছি, হ্যাঁ। তাহলে আরেকবার একটু অর্থ করি, যে যাত্রার পূর্বে তার মাথায় বেতের ঝুড়ি রেখে সে চিৎকার করে বলল, মা আমি চলে যাচ্ছি বা আমি যাচ্ছি। ওকে ক্লিয়ার? এতক্ষণ যা পড়লাম ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবো, যেহেতু এটা লাইভ ক্লাস না, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কোয়েশ্চেন করবা, হ্যাঁ। এরপরে কি বলছে, সোনাভান, দেখো ঠিক আছে তো, আমরা কোনটা পড়লাম আগে? আচ্ছা এরপর বলছে সোনাভান ওয়াচ শব্দের অর্থ কি, দেখা, সোনাভান দেখলো হিম তাকে বলতে আমিনকে দেখলো, গো যেতে, আলং একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এরকম অর্থ দেয়। তাহলে কি হবে, সোনাভান তাকে যেতে দেখলো, আলং মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কিসের, দা ব্যাংক মানে ব্যাংক শব্দের অর্থ তীর, অফ দ্য লিটল মানে ছোট, রিভার মানে নদী, ছোট নদীর তীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে দেখলো। আচ্ছা ওয়াচ শব্দটা কেন ব্যবহার করা হয়েছে এখানে? ওয়াচ শব্দের অর্থ কি, সি শব্দের অর্থ কি? সি শব্দের অর্থ হচ্ছে নর্মাল দেখে, যে আমরা যা কিছু দেখছি, আই এম সিইং আ বার্ড ইন দ্য স্কাই, একটা পাখি দেখছি, আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আই ক্যান সি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, আমি দেখতে পাচ্ছি বইয়ের উপর একটা, নর্মাল দেখা। সি ওয়াচ কি, তুমি যদি দীর্ঘ সময় ধরে কোনো কিছু দেখো, হ্যাঁ। ওয়াচ শব্দটা নর্মালি ব্যবহৃত হয় যখন আমরা মুভি, ফিল্ম, সিনেমা, ঠিক আছে, এগুলো দেখি, তখন টিভি দেখে যখন আমরা ওয়াচ শব্দের ব্যবহার করি। আমি বললাম যে হি সিং আ টিভি না, ইজ ওয়াচিং আ টিভি, সে টিভি দেখছে, ইজ ওয়াচিং আ মুভি, ইজ ওয়াচিং আ সিরিজ, হ্যাঁ।
এটা দীর্ঘ সময় ধরে কোনো কিছু দেখলে সেটা ওয়াচ। এইখানে ওয়াচ শব্দের ব্যবহার করা হয়েছে দীর্ঘ সময় ধরে দেখা অর্থে, হ্যাঁ, এখানে সি ব্যবহার কিন্তু করা হয় নাই। অর্থাৎ সোনাভান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমিনকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে তাকিয়ে দেখতেই ছিল তার ছেলেকে। ওকে, তো এইটা আর কি বলছে যে সোনাভান ছোট নদীর তীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকে যেতে দেখলো। যখন চোখের আড়াল হয়ে গেল তখন দেখা বন্ধ করলো। দেখো, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ফার্স্ট টাইম প্রথমবার, সেকেন্ড টাইম দ্বিতীয়বার, থার্ড টাইম তৃতীয়বার, ফোর্থ টাইম, ফিফথ টাইম, সিক্সথ টাইম, ঠিক আছে, ষষ্ঠবার। সো ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ইট অকার্স টু, দেখো অকার টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে মনে হওয়া। আমি বললাম দ্য আইডিয়া, একটা বাক্য তৈরি করছে আর কি, দ্য আইডিয়া নেভার অকার টু মি, অর্থাৎ আইডিয়াটা আমার মনে কখনোই আসে নাই। তার বললো যে কি, ইট নেভার অকার টু মি টু ট্রাই ফর এ গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সরকারি চাকরির জন্য চেষ্টা করার ব্যাপারটা আমার মনে আসেনি, কখনোই মনে আসেনি। সো অকার টু, মনে আসা, কারণ মনে আসা। তো প্রথমবারের জন্য ইট অকার্স টু হার, তার মনে হলো, প্রথমবারের জন্য তার মনে হলো দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ। দেখো গ্রো আপ শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, বড় হওয়া, বেড়ে ওঠা, বড় হওয়া। তাহলে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। হ্যাঁ, প্রথমবারের জন্য তার মনে হলো আমিন বড় হয়ে গেছে, হ্যাঁ, ছোট নেই। হি হ্যাজ রিচ, সে পৌঁছেছে। দেখো রিচ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। হি হ্যাজ রিচ, সে পৌঁছেছে। দ্য হাইট, হাইট শব্দের অর্থ কি, উচ্চতা, হ্যাঁ, সে উচ্চতায় পৌঁছেছে। অফ হিজ ডেড, তার মৃত, ফাদার মানে বাবা, তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে মানে কি, সে তার মৃত বাবার মতো লম্বা হয়েছে। ওকে, হ্যাজ মানে পেয়েছে। দেখো হি হ্যাজ বলতে এখানে হি হ্যাজ, এই যে সাবজেক্টটা এখানে আছে। হ্যাজ, সে হ্যাজ আছে, হি ইজ তার, হ্যাঁ, হ্যাজ শব্দের অর্থ থাকে, যেমন আই হ্যাভ এ কাউ, হি হ্যাজ এ কম্পিউটার, তার একটা কি আছে, বাড়ি আছে, সরি কম্পিউটার আছে। সো হ্যাজ আছে, হি ইজ তার, লং মানে লম্বা, নেক মানে হচ্ছে ঘাড়, গ্রীবা যেটাকে বলে। সো তার কি রয়েছে, হিজ, তার লম্বা ঘাড় রয়েছে। তার, এই হিজ মানে কার কথা বলছে জানো, এই হিজ কিন্তু এই ফাদারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমিনের তার বাবার মতো লম্বা ঘাড় রয়েছে। এই জিনিসটা বোঝাতে চেয়েছে যে, অর্থাৎ হি হ্যাজ হিজ লং নেক, সে তার রয়েছে তার বাবার মতো লম্বা ঘাড়, এবং স্ট্রেইট মানে সোজা একেবারে, শোল্ডার্স মানে কাঁধ, হ্যাঁ, সোজা কাঁধ রয়েছে, অর্থাৎ সোজা কাঁধ, তার বাবার মতো সে সোজা কাঁধ পেয়েছে। ওকে, আমরা একবার অর্থ করি যে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, অর্থাৎ সে তার মৃত বাবার মতো লম্বা হয়েছে, তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ পেয়েছে, বা তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ তার রয়েছে। ওকে, তার রয়েছে বলতে ওই আমিনের রয়েছে। এবং ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাভান রিয়ালাইজেস মানে বুঝতে পারলো, হ্যাঁ, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাভান রিয়ালাইজেস, সোনাভান বুঝতে পারলো, ইটস নট, এটা নয়, দ্য ওয়ার্ড যুদ্ধ, এটা যুদ্ধ নয়, হ্যাঁ, এটা যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং, এটা হলো সংগ্রাম, এটা হলো লড়াই, হ্যাঁ, দ্যাট, যে জিনিসটা, যেটা আমিন, হ্যাঁ, আমিন, এই যে দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগের নাউনকে বোঝায়, তাই না? দ্যাট যেটা বলতে, যে লড়াইটা আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, ফ্যাসিনেটেড শব্দের অর্থ কি, ফ্যাসিনেটেড শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ, আই এম ফ্যাসিনেটেড উইথ হার, আমি তাতে মুগ্ধ, আমি তাহাতে মুগ্ধ, হ্যাঁ, I am fascinated with the beautiful scenario of রাঙ্গামাটি, আমি রাঙ্গামাটির, হ্যাঁ, সুন্দর দৃশ্যে মুগ্ধ, ঠিক আছে কিনা? আবার ফ্যাসিনেট শব্দটা যখন তুমি ভার্ব হিসেবে ব্যবহৃত করো, ফ্যাসিনেট তখন হবে মুগ্ধ করা, হ্যাঁ। দ্য চার্মিং সিনারিও অফ বান্দরবন ফ্যাসিনেটেড মি, বান্দরবনের চমৎকার দৃশ্য, আকর্ষণীয় দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল, হ্যাঁ, এই আর কি। তাহলে কি, সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারলো যুদ্ধ নয়, লড়াইটাতেই আমিন মুগ্ধ, অর্থাৎ
মানে আমিন হচ্ছে যুদ্ধ করতে হবে এতে মুগ্ধ না, বরং সে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এতেই সে হচ্ছে মুগ্ধ, ফ্যাসিনেটেড, এই জিনিসটা এখানে বলতেছে। তাহলে আরেকবার অর্থ করি, সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারলো যুদ্ধ নয়, লড়াইটাতেই আমিন মুগ্ধ হয়ে আছে। আচ্ছা, লাইক মতো হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি, ক্রেজি শব্দের অর্থ হচ্ছে পাগল, ক্রেজি অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে পাগল হয়ে যাওয়া। হ্যাঁ, আমি বললাম যে I'm crazy about playing the new game. আমি নতুন গেমটি খেলার জন্য পাগল হয়ে আছি। হ্যাঁ, এটা কিন্তু ওই পাগল না, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় যে পাগল, মানে এটা উত্তেজিত যখন থাকে মানুষ কোনো কিছুর জন্য, যে আমি বললাম crazy about meeting her, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে আছি। হ্যাঁ, এটা আর কি। তো is crazy about, সে পাগল হয়ে আছে। বুল ফাইটিং মানে হচ্ছে, বুল শব্দের অর্থ ষাঁড়, এই যে ষাঁড়, ঠিক আছে। তাহলে সে হচ্ছে বুল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের লড়াই, সে ষাঁড়ের লড়াইয়ের জন্য পাগল। কক ফাইটিং মানে মোরগ লড়াই, সে মোরগ লড়াইয়ের জন্য পাগল। এন্ড বোট রেসিং মানে হচ্ছে নৌকা বাইচ, এই যে বাইচ বানানটা হচ্ছে এরকম, যে নৌকা হচ্ছে তোমার রেস করে না নদীতে, তোমরা দেখেছো কিনা জানি না, গ্রাম অঞ্চলে এখনো হয়, নৌকা বাইচ হয়ে থাকে। তো বলছে যে মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইসের ব্যাপারে পাগল। দ্য সেম, একই। স্টাববোর্ডনেস শব্দের হচ্ছে একগুঁয়েমি, জেদ, ঠিক আছে, একগুঁয়েমি, জেদ। বলছে দ্য সেম স্টাববোর্ডনেস, একই একগুঁয়েমি, ফ্লো শব্দের অর্থ কি? প্রবাহিত হয় ইন হিজ ব্লাড, তার রক্তে। একই একগুঁয়েমি তার রক্তে প্রবাহিত হয়। তার বাবা হচ্ছে একগুঁয়েমি ছিল, সে যেটা বলতো সেটাই সে করে ছাড়তো। তো ওই একই ক্যারেক্টারের হচ্ছে তোমার ওই আমিন আর কি, তার বাবার মতো হয়েছে। অনস, এই দেখেন বলছে অনস, একবার, হি ডিসাইডস অন সামথিং, একবার হি ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, অন সামথিং কোনো বিষয় একবার সে সিদ্ধান্ত নিলে, নাথিং কোনো কিছুই, ক্যান স্টপ থামাতে পারে না, হিম তাকে, কোনো কিছুই তাকে থামাতে পারে না। হ্যাঁ, একবার কোনো বিষয় সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে থামাতে পারে না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? আমরা হচ্ছে সামনের দিকে চলে যাই। দেখো এখানে আমাদের কি বলছে, যে দেখো কি বলছে, তার লিটল মানে ছোট, সন মানে পুত্র, তার ছোট ছেলে, হার লিটল সন, তার ছোট ছেলে। হ্যাঁ, নাও এখন, আ ম্যান একটা বড় মানুষ, মানে একদম প্রাপ্তবয়স্ক মানুষ, মানে ছোট ছেলে এখন সে একটা প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে গেছে, তাই বলতেছে আর কি। বলছে যে হার লিটল সন, তার ছোট ছেলে, নাও আ ম্যান, এখন তো একটা প্রাপ্তবয়স্ক পুরুষ। হ্যাঁ, এই দেখো এখানে কি বলতেছে, ইভেন আপ টু, দেখো আপ টু শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত। ইভেন মানে এমনকি আপ টু হিজ মানে পর্যন্ত, হিজ 15th বার্থডে মানে 15তম জন্মদিন, তার এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, মানে 15তম জন্মদিন মানে কত বছর বলো তো? 15 বছর, বুঝতে পারছো? আমার ধরো এখন 24তম জন্মদিন, তাহলে কত? আমার বয়স 24, এরকম আর কি। তো ইভেন আপ টু হিজ 15th বার্থডে, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি, এই জিনিসটা একটু শিখতে হবে। ইংলিশে কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব, যেমন হচ্ছে তোমার হার্ডলি, তারপর হচ্ছে এই যে বেয়ারলি, এটা লিখলাম না, হার্ডলি, বেয়ারলি, তারপর হচ্ছে স্কার্সলি, সেলডম, ঠিক আছে? এগুলোকে নেগেটিভ অ্যাডভার্ব বলা হয়। এগুলো অর্থ কেমন দেয়? কোনো কিছু করি না বললেই চলে, হয় না বললেই চলে, এরকম অর্থ হয়। যেমন আমি বললাম I hardly read any book, অথবা I hardly read any novel, বললাম যে আমি, অর্থ কি হবে? I hardly read any novel, এটার অর্থ হবে আমি কোনো উপন্যাস পড়ি না বললেই চলে। I hardly, অর্থাৎ barely ব্যবহার করি, I barely have coffee, আমি কফি খাই না বললেই চলে, ঠিক আছে? এরকম, তাহলে এখানে এই অর্থেই হবে। হ্যাঁ, তাহলে হবে যে তার 15তম জন্মদিন পর্যন্ত, বিয়ারলি আ ডে, একটা দিন ফাস্ট, অতিক্রম হয়নি। ফাস্ট শব্দের অর্থ হচ্ছে অতিক্রম হওয়া, অতিক্রান্ত হওয়া। এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত একটা দিনও
একটা দিনও অতিক্রান্ত হয়নি বললেই চলে, এরকম অর্থ হবে। হ্যাঁ, বললেই চলে। কি ব্যতীত? দেখো উইদাউট ব্যতীত, নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশীরা, অ্যাপিয়ারিং, দেখো অ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার শব্দের অর্থ উপস্থিত হওয়া, দৃশ্যমান হওয়া, প্রকাশিত হওয়া, ঠিক আছে? এখানে উপস্থিত হওয়া অর্থ আসবে উইদাউট ব্যতীত, নেইবার্স প্রতিবেশীদের, অ্যাপিয়ারিং উপস্থিত হওয়া ব্যতীত, উইথ নিয়ে, কি নিয়ে? স্লু, স্লু শব্দের অর্থ হচ্ছে বহু, অসংখ্য, এক গাদা। হ্যাঁ, কমপ্লেইন শব্দের অর্থ অভিযোগ, এক গাদা অভিযোগ নিয়ে। তাহলে দেখো অর্থটা একবারে আমরা করি, তাহলে কি হবে? শেষের থেকে অর্থ করতে হবে। হ্যাঁ, যে এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, 15তম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীদের এক গাদা অভিযোগ নিয়ে উপস্থিত হওয়া ব্যতীত একটা দিনও অতিক্রান্ত হয়নি বললেই চলে। বুঝতে পারছো? অর্থাৎ এমন কোনো দিন অতিক্রান্ত হয় নাই যেদিন হচ্ছে প্রতিবেশীরা হচ্ছে কোনো না কোনো একটা অভিযোগ নিয়ে বাসায় হাজির হয়েছে, এরকম একটা বিষয়। বুঝতে পারছো? আমি কিন্তু তোমাদের একেবারে শাব্দিক অর্থ করে দিলাম। আরেকবার বলি, দেখো এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত এক গাদা অভিযোগ নিয়ে প্রতিবেশীদের উপস্থিত হওয়া ব্যতীত একটা দিন অতিক্রান্ত হয়নি বললেই চলে। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই হার্ডলি দ্বারা একটা বাক্য তৈরি করে আমাকে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকে যতটুকু পড়লাম এটাই হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা হচ্ছে সেকেন্ড পার্টে বাকি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এক পার্টে সব পড়ানো সম্ভব নয়, কারণ আমার ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ একটু ভেঙে ভেঙে পড়াই সবকিছু। তো তোমরা আবার বিরক্ত হও না, আমি নিজে দাঁড়াই কষ্ট করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তোমাদের শেখানোর জন্য আমি চাই তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় একটু সূক্ষ্মভাবে শিখো, ভেঙে ভেঙে। তো পরবর্তী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, তোমরা একটু খুঁজে নিও প্লেলিস্টে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।